হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা মাধ্যমিক 2025-এর গণিত পার্ট সলভ করছি। আমাদের এর আগে 14টা মডেল কোশ্চেন পেপার সলভ হয়ে গেছে, যেগুলো 1 নম্বর এবং 2 নম্বর মিলে শর্ট কোশ্চেন আছে। 36 নম্বর শর্ট কোশ্চেন আছে রিটেন, সেই 36 নম্বর শর্ট কোশ্চেন আমরা সলভ করে দিচ্ছি। তো 21টা মডেল কোশ্চেন পেপার আছে টোটাল তোমাদের বইয়ে, তার মধ্যে 14টা হয়ে গেছে। আজকে আমরা 15 নম্বর মডেল কোশ্চেন পেপার সলভ করবো, পেজ নাম্বার 586, 586 পাতার। ঠিক আছে, যে সমস্ত ক্লাস আমাদের হয়ে গেছে সেগুলো প্লেলিস্টে আছে সাজানো, সেখান থেকে যে কোনো প্রবলেম তোমাদের যা হবে সেগুলো সেখান থেকে দেখতে পারবে। এছাড়া ক্লাস টেনের তোমাদের গণিত বইয়ের সম্পূর্ণ কভার, সম্পূর্ণ সমাধান করা আছে, চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্টে আছে, সেখান থেকে তোমাদের প্রবলেম সলভ করতে পারবে। এছাড়া ক্লাস 9 টু ক্লাস 12 ম্যাথের বেশিরভাগ চ্যাপ্টারই সলভ করা আছে, সেগুলো যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। তো আজকে আমরা শুরু করব মডেল কোশ্চেন পেপার 15 সলভ করব। প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপারে 36 নম্বর যে 1 নম্বর এবং 2 নম্বর মিলে শর্ট কোশ্চেন আছে 90 মধ্যে, সেই 36 নম্বর প্রথমত আমরা সলভ করে দিচ্ছি। 21টা মডেল কোশ্চেন পেপার আছে, 21টা মডেল কোশ্চেন পেপারই সলভ করব। আজকে আমরা 15 নম্বর মডেল কোশ্চেন পেপার নাম্বার 15 সলভ করছি। দেখো, শুরু করছি একের দাগের একেরটা বলে দিয়েছে যে 3 মাস অন্তর দেওয়া বার্ষিক 8% সুদে পি টাকার টি বছরের মেয়াদ শেষে সমূল চক্রবৃদ্ধি। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধি 3 মাস অন্তর হলে তাহলে পি টাকার, তাহলে পি ইন্টু 1 প্লাস, যেহেতু 3 মাস অন্তর তাহলে 4টে পর্ব হয়ে যাচ্ছে, তাহলে কত পার্সেন্ট হারে বলেছে? 8% হারে, তাহলে এটা r/4 হয়ে যাবে, r/4/100। ঠিক আছে, r/4/100 কত বছরের? পি টাকার টি বছরের, তাহলে এটা কি হয়ে যাবে? যেহেতু টি বছর, এখানে 4টে পর্ব, তাহলে 4t, এটা 4 ইন্টু টি বছর, তাই তো 4 ইন্টু টি হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? এটা ভাঙলে, এটা সিম্পলিফাই করলে পি ইন্টু 1 প্লাস এটা এটা 4 ইন্টু 100, তারপরে 40, এত টাকা এইটা আসছে। এটা কোন অপশানে আছে? দেখো, এটা আছে অপশান, যে কটা অপশান আছে তার মধ্যে অপশান ডিতে আছে। ঠিক আছে, তাহলে অপশান ডি সঠিক উত্তর হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/4 ইন্টু 100 টু দি পাওয়ার 40, 4টে পর্ব বলে 40। ঠিক আছে, পাওয়ারে 40 হলো, এত টাকা হলো, তাহলে অপশান ডি সঠিক উত্তর। অপশান ডি, পি ইন্টু 1 প্লাস r/4 ইন্টু 100 তারপরে 40, এত টাকা। দুইয়েরটা কি বলছে? দুইয়েরটা বলে দিয়েছে যে x² - 4x + 1 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি। x² - 4x + 1 এই সমীকরণ আছে, x² - 4x + 1 = 0। তাহলে নিরূপক কত হচ্ছে? নিরূপক দেখো, নিরূপক থেকে আমরা বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে পারবো। নিরূপক হচ্ছে b এর মান -4, b² - 4ac, এর মান 1, c এর মান 1, তাহলে এটা -4² 16 - 4 = 12, তার মানে >0 হচ্ছে। নিরূপক যদি =0 হয়, বীজদ্বয় সমান, বাস্তব এবং সমান। নিরূপক >0 হলে বীজদ্বয়, নিরূপক >0 হলে বীজদ্বয় বাস্তব এবং অসমান, আর নিরূপক <0 হলে অবাস্তব বীজ। তাহলে এখানে বাস্তব এবং অসমান হবে। ঠিক আছে, বাস্তব এবং ভিন্ন যেটা দেওয়া আছে অপশান বিতে আছে, বাস্তব এবং ভিন্ন, তাহলে অপশান বি এরটা, বাস্তব এবং ভিন্ন। ঠিক আছে, বাস্তব ও ভিন্ন। আচ্ছা, 3-এরটা দেখো, 3-এরটা আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে ডি ও ই বিন্দুতে ছেদ করে। ত্রিভুজ এবিসি এর, এটা এ, এটা বি, এটা সি, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে ডি ও ই বিন্দুতে ছেদ করে। এডি এই এর অর্ধেক হলে, এডি এ ই এর অর্ধেক। আচ্ছা, এটা ডি ই, এখানে আমারটা এরকম হয়েছে, কিন্তু এখানে যেটা বলে দিয়েছে এডিটা এইটার অর্ধেক, এডিটা এ ই এর অর্ধেক। ঠিক আছে, এডি এ ই এর অর্ধেক হলে বিডি, তাহলে এডিটা অর্ধেক, তাহলে এইটা এক্স হলে এটা 2x হয়ে যাচ্ছে, ডবল হয়ে যাচ্ছে, যেহেতু অর্ধেক বলেছে। আচ্ছা, তাহলে আমাদের কি হয় এক্ষেত্রে? এই যে সমান্তরাল হলে AD/DB = AE/EC হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের AD হচ্ছে x আর AE হচ্ছে 2x। আচ্ছা, এখানে কি বলে দিয়েছে? তাহলে কি চেয়েছে কি? তাহলে BD EC এর মান, BD = EC, তাহলে আমাদের এই মানটা যেটা আমরা ধরে নিয়েছি যে AD এর মান x, এইটা DB,
এই এর মান 2x, এটা ইসি। তাহলে মান চেয়েছে যেটা ডিবি ইজ টু বিডি ইজ টু ইসি, বিডি ইজ টু ইসি। তাহলে বিডি যদি এখানে যদি প্লেস চেঞ্জ যদি করে দিই, এটা 2x, তাহলে বিডি ইসি, তাহলে অনুপাতটা হয়ে যাচ্ছে বিডি ইজ টু ইসি ইজ ইকুয়াল টু এক্স ইজ টু 2x ইজ ইকুয়াল টু 1:2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1:2 আসছে, দেখো 1:2 হয়ে যাচ্ছে। কোন অপশানে আছে 1:2? ক্যালকুলেশনটা আমরা করলাম, দেখো অপশান এতে আছে, অপশান এতে আছে 1:2। তাহলে অপশান এ সঠিক উত্তর, 3-এর অপশান এ 1:2। 4-এরটা, 4-এ দেখো চারের বলা আছে এখানে যে সাইন 2θ ইজ ইকুয়াল টু হাফ হলে থিটার মান, দেখো সাইন 2θ হাফ, সাইন 2θ সমান হাফ, তাহলে সাইন 2θ ইজ ইকুয়াল টু সাইন 30, তাহলে 2θ ইজ ইকুয়াল টু 30, থিটা ইজ ইকুয়াল টু 30/2, 15 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 30/2, তাহলে 15 ডিগ্রি আসছে। ঠিক আছে, থিটার মান 15 ডিগ্রি। কোন অপশানে আছে এটা? থিটার মান 15 ডিগ্রি, এটা আছে অপশান ডিতে 15 ডিগ্রি, অপশান ডি 15 ডিগ্রি। 5, 6। 5-এরটা কী বলেছে? r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন, r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিরেট গোলকের আয়তন, এটা 4/3 পাই। গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই r কিউব। তাহলে 4/3 পাই, এটা r/2 তার কিউব হবে, তাহলে হয়ে যাচ্ছে 4/3 পাই r3/8, এত ঘন একক। ঠিক আছে, এত ঘন একক হবে। আচ্ছা, ঘন একক হবে, এটা কি চলে আসছে? এটা 2 কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে, এটা 1/6 পাই r3 ঘন একক, 1/6 পাই r3 ঘন একক। অপশান ডি, অপশান ডিতে আছে এটা, তাহলে অপশান ডি 1/6 পাই r3 ঘন একক। ঠিক আছে, আচ্ছা নেক্সট 6-এরটা দেখো, 6-এরটা কী বলেছে? সংখ্যাগুলো মান কি আছে? 2 আছে, 2√3 আছে, 2 আছে, 2√3 আছে, আর আছে 2 আছে, 2√3, √4, 4√3, √4, 4√3, আর কত আছে? আর একটা মান আছে যেটা 8⁻1/3, 8⁻1/3। তাহলে এটা 2, 2√3, √4 মানে কত? √4 মানে 2, ভেতরে 2 × 2 গুণ, এটা 2 হয়ে যাচ্ছে, এটা 4√3 হয়ে যাচ্ছে, 8⁻1/3, 8⁻1/3 মানে কত? 8 মানে কত? 2⁻3 × 1/3, 3 কেটে গিয়ে এটা 2 চলে আসছে, 8⁻1/3 মানে 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2 সংখ্যাগুলোকে সাজালে 2, 2, 2, এর এখানে লিখবে সাজালে, আমরা পাচ্ছি সাজালে 2, 2, 2, তারপর 2√3, 4√3, তাহলে 2টা 3 বার আছে। ঠিক আছে, 2 3 বার আছে, তাহলে সংখ্যাগুলোর মান কত হবে? সংখ্যাগুলোর মান হয়ে যাবে এখানে যেটা আছে কোনোটাই নয় হয়ে যাবে এখানে। আচ্ছা, 8-এর পাওয়ারে 1/3 মানে 2 হয়ে যাচ্ছে, 8⁻1/3 মানে 2, অপশান এ 8⁻1/3 মানে 2, তাহলে অপশান এ 8-এর পাওয়ারে 1/3, এটা সঠিক উত্তর, এটা মানে 2। হ্যাঁ, এই যে আমরা সিম্পলিফাই করলাম, এটা থেকে 2 আসছে। নেক্সট দেখো, 1-এর দাগে সব কটা হলো, 2-এর দাগে শুরু করবো এবার। দুইয়ের দাগের শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ বলেছে একটি ব্যবসা এ ও বি এর মূলধন অনুপাত 3:5, তাহলে এ ও বি এর মূলধন অনুপাত 3:5, এ পাচ্ছে 60 টাকা, তাহলে বি কত পাবে? তাহলে এ ও বি এর মূলধন অনুপাত 3:5 মানে তাদের লাভের অনুপাতও 3:5, তাহলে এ ও বি এর লাভের অনুপাত 3:5, তাহলে এটা 3x মনে করছে, এ লাভ্যাংশ পাচ্ছে 3x আর বি পাচ্ছে 5x। ঠিক আছে, এখানে 3x সমান কত বলে দিয়েছে? এখানে বলা আছে এ মোট লাভের 60 টাকা পাচ্ছে, তাহলে এ মোট লাভের 60 টাকা মানে এখানে হয়ে যাচ্ছে 3x = 60, তাহলে x = 20, তাহলে 5x হচ্ছে 5 × 20, 100 হয়ে যাচ্ছে, তাহলে বি পাচ্ছে 100 টাকা, বি পাবে, তাহলে বি পায় এখানে 100 টাকা হয়ে যাবে, তাহলে শূন্যস্থানে এখানে শূন্যস্থান হবে বি পায় শূন্যস্থানে 100 টাকা। দুইয়েরটা বলে দিয়েছে x √30 = √35 × √40, x √30 x √30 = √35 × √42, এইটা x √30 = √35 × √42 হলে x এর মান, তাহলে x = √35 × √42 বাই
এইটা হয়ে যাচ্ছে √30। তাহলে √30 এটা তার মানে √5 এতেও আছে এতেও আছে, আমরা যদি ক্যান্সেল করি এটা √7 হয়ে যাবে, আর এটা √6 হয়ে যাচ্ছে, 5 6 30 ইন্টু √42। √42কে আমরা যদি এইটা দিয়ে কেটে দিই এটা √7 পড়ে থাকবে, তো √7 ইন্টু 7 7 হয়ে যাচ্ছে, এক্সের মান 7 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এক্সের মান আসছে এখানে 7, শূন্যস্থানে ইজিক্যাল টু এক্স ইজিক্যাল টু 7 হয়ে যাবে, এখানে শূন্যস্থানে 7 তিনেরটা, এক্সের মান আসছে 7। নেক্সট দেখো, এখানে তিনেরটা বলে দিয়েছে যে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবিসি 60 ডিগ্রি, এসিবি 80 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র আছে, এটা একটা বৃত্ত, এই ত্রিভুজ এবিসি, এটা মনে করো এ, এটা বি, এটা সি। ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও নামকরণ করছি আমরা, এবিসি, বি কোণ 60 ডিগ্রি বলে দিয়েছে, এটা ত্রিভুজ, ওইটা ও। আচ্ছা, এবিসি 60 ডিগ্রি, তাহলে এসিবি ইজিক্যাল টু 80 ডিগ্রি বলেছে, এইটা 60, এসিবি 80, এটা 80, এটা 60, 8 6 14 140, এটা শুধু 40 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে বিওসি এর মান চেয়েছে, বিওসি এটা ও হলে বিওসি এইটার মান চেয়েছে, তাহলে এই বৃত্তচাপের সাপেক্ষে এটা কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা 40 হলে এটা 80 হয়ে যাচ্ছে, 80 ডিগ্রি। বিওসি এর মান 80 ডিগ্রি হয়ে যাচ্ছে, সহজেই হয়ে যাচ্ছে, বিওসি এর মান 80 ডিগ্রি। আচ্ছা, এই মানটা দেওয়া আছে, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, 180 থেকে এদের সমষ্টি বিয়োগগুলো 40 হচ্ছে, বিসি বৃত্তচাপের সাপেক্ষে এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এটা অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। নেক্সট আছে sin স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্সের সর্বোচ্চ মান। আচ্ছা, যে কোনো কিছুর বর্গ, এই sin x মাইনাস কোসেক এক্স তার স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। এখান থেকে আমরা যদি হোল স্কোয়ারের সূত্র ফেলি, এটা sin স্কোয়ার এক্স মাইনাস 2 sin x কোসেক এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, অতএব হয়ে যাচ্ছে sin স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স, এটা সাইন ইন্টু কোসেক 1 হয়ে যায়, -2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে sin স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে, sin স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন ভ্যালু 2, মানে এর মান 2 বা তার চেয়ে বেশি, তার মানে সর্বনিম্ন ভ্যালু চলে আসছে 2, তাহলে 4এরটা হয়ে যাচ্ছে 2 অ্যান্সার। ঠিক আছে, 5 6 দেখবে, 4এরটা হয়ে যাচ্ছে সর্বনিম্ন মান 2। নেক্সট কি বলেছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এবং ঘনকটির প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত। ঘনকের কর্ণের দৈর্ঘ্য, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরে নিই, ঘনকের প্রত্যেকটা বাহু যদি এ ধরে নিই, তাহলে ঘনকের কর্ণ কত হচ্ছে, ঘনকের কর্ণ হচ্ছে √3 ইন্টু এ। এবার ঘনকের প্রত্যেকটা বাহু কিন্তু একটা বর্গাকার, প্রত্যেকটা বাহু বর্গাকার, দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে সেই প্রত্যেকটা বাহু যেহেতু বর্গাকার, এই প্রত্যেকটা তল বর্গাকার, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান, ঘনকের প্রত্যেকটা তল বর্গাকার। আচ্ছা, এখানে কি বলেছে, প্রতিটি তলে, এবার প্রত্যেক তলের কর্ণের দৈর্ঘ্য কত, প্রত্যেক তলের কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু এ, বড় ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সূত্র √2 তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী চেয়েছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য এবং প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য অনুপাত, তাহলে অনুপাত হচ্ছে এইটাই হবে, এ উঠে গেলে √3:√2 চলে আসছে, √3:√2। ঠিক আছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য আর প্রতি তলের কর্ণের দৈর্ঘ্য অনুপাত √3:√2, শূন্যস্থানে এটা হয়ে যাবে √3:√2। নেক্সট দেখো, 6এরটা বলেছে 15-র পরিবর্তে সংখ্যাটি নিলে 15-র পরিবর্তে ড্যাশ সংখ্যাটি নিলে সংখ্যাগুলি যৌগিক গড় 1 বাড়বে। নর্মালি যৌগিক গড় কত, 9 12 15 18 20 22, 9 12 15 18 20 22, কটা সংখ্যা, 9 12 15 18 20 22, 9 12 15 18 20 22, 2 4 6টা সংখ্যা, তাহলে এখানে কত হচ্ছে, আচ্ছা এখানে 20, এই দুটো মিলে 40, 60 60 70 75 75 প্লাস 12 87, 87 আর 9 96, এটা 96/6, 6 16 96। এবার এই গড় যদি 1 বাড়াতে হয়, তাহলে টোটাল 6 বাড়াতে হবে, 102 হলে, এটা 102 হলে 102/6, তবে এটা 17 হবে, তাই তো, তবে এটা 17 হবে যৌগিক গড় 1 বাড়াতে হলে। তাহলে এখানে 15 জায়গায় কত হতে হবে, 6 বেশি হতে হবে, তাহলে 15 আর 6 21 হতে হবে, সংখ্যাটিকে 6 বাড়তে হবে। ঠিক আছে, যেহেতু 6টে সংখ্যা আছে, তাহলে 15 জায়গায় সংখ্যাটিকে 21 হতে হবে, তাহলে 15-র পরিবর্তে 21 সংখ্যা নিলে, তাহলে শূন্যস্থানে 21 সংখ্যা নিলে
21, ঠিক আছে। আচ্ছা হলো, এবার 3-এর দাগের সত্য মিথ্যা বলেছে। 3-এর দাগে এক একটা সত্য মিথ্যা নির্বাচন। এক একটা বলে দেওয়া আছে, একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, 2 বছর মূল্য 81 টাকা দেওয়া আছে। কত হবে সেটা? 100 × 1 - R/100, কত পার্সেন্ট হারে হ্রাস পাচ্ছে? দ্রব্যের মূল্য হ্রাস পাচ্ছে, দ্রব্যের মূল্য হ্রাস পাচ্ছে কত পার্সেন্ট হারে? এখানে 10%, 10/100 পার A2, যেহেতু হ্রাস পাচ্ছে তাই এটা মাইনাস হয়ে গেল, হ্রাস পাচ্ছে বলে এটা কেটে গিয়ে 10 হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 100 × 1 - 1/10 তারপরে 2, এত টাকা হয়ে যাচ্ছে, তাই তো? ইজ ইকুয়াল টু 100 × এটা লসাগু করলে 9/10 হয়ে যাবে, এত টাকা। ইজ ইকুয়াল টু 100 × 9/10 × 9/10 এত টাকা। এটা 10 হয়ে যাচ্ছে, 10 10 কেটে গেল, 9 9 81 টাকা হয়ে যাচ্ছে। 81 টাকা আসছে, দেখো 81 টাকা। তাহলে প্রথম তথ্য যেটা দেওয়া আছে সত্য। 2-এর কি বলা আছে? 2-এর বলা আছে A proportional 1/B, B proportional 1/C হলে A proportional 1/C হবে। তাহলে A proportional 1/B আছে, আমরা লিখতে পারি A is equal to K1/B, K অশূন্য ভেদ ধ্রুবক। B proportional 1/C আছে, B proportional 1/C, তাহলে আমরা B লিখতে পারি K2/C। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই সেই ভ্যালুটা K1/K2/C, তাহলে A is equal to এটা K1 × C/K2 হয়ে যাচ্ছে। তাহলে A is equal to K1/K2 × C, তাহলে এখান থেকে A proportional C হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে A proportional C হয়ে যাচ্ছে, কিন্তু দেওয়া আছে A proportional 1/C দেওয়া আছে। এখানে আমরা ক্যালকুলেশন করে দেখালাম, দেখো K1 K2 যদি অশূন্য ভেদ ধ্রুবক হয় এক্স্যাক্ট এইটাই আসছে কিন্তু, ঠিক আছে? তাহলে আমাদের যে তথ্য দেওয়া আছে সেটা মিথ্যা হয়ে যাচ্ছে, যে তথ্য দেওয়া আছে সেটা মিথ্যা। নেক্সট দেখো, নেক্সট বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। একদমই সত্য, এটা তোমাদের একটা উপপাদ্য স্টেটমেন্ট তুলে দিয়েছে, ঠিক আছে? একটা উপপাদ্য তুলে দিয়েছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। 4-এর কি বলেছে? ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজের A কোণ 90 ডিগ্রি, sin B = cos C। আচ্ছা ঠিক আছে, ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ মনে করো, কোন কোণটা 90 ডিগ্রি বলেছে? সমকোণী ত্রিভুজের A কোণ 90 ডিগ্রি, এটা মনে করো A, এটা যদি A B C, তাহলে ABC হচ্ছে এইটা। তাহলে এই দুটোর কোনো কি ABC শুধুমাত্র সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, তাহলে বাকি কোণটা কি আর কিছু বলেনি, ঠিক আছে? তাহলে বাকি কোণটার মান কত একটা কিছু বলেনি। তাহলে যদি sin B = cos C বলেছে, এইটার মান মনে করো এগুলো 45-45ও হতে পারে, 60-30ও হতে পারে, যে কোনো মানই হতে পারে। এইটা মনে করো আমরা ওইভাবে কিছু ধরছি না, এটা x ধরছি, ঠিক আছে? তাহলে এইটা 90 - x হয়ে যাবে, তাই তো? কারণ এইটা 90, তাহলে এই দুটো বাকি দুটো সমষ্টি হয়ে যাচ্ছে 90 হবে। তাহলে sin B, তাহলে B কোণ যদি sin B = কত হচ্ছে? sin B কোণের মান x, তাহলে এটা sin x হয়ে যাচ্ছে, sin x ডিগ্রি, ঠিক আছে? sin x হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে cos C কত? cos C এর মান হচ্ছে 90 - x, তাহলে cos 90 - θ sin θ, তাহলে sin x আসছে কিন্তু, ঠিক আছে? sin B এর মান sin x হয়ে যাচ্ছে, যদি আমরা x হয়ে যায় যে কোনো অ্যাঙ্গেল হলেই। আচ্ছা, cos C এর মানও sin x আসছে, cos C এর মানও sin x আসছে, ঠিক আছে? তাহলে দুদিকের মান সমান হয়ে যাচ্ছে, যে তথ্য দেওয়া আছে সেটা একদমই সত্য। 4-এরটাও সত্য হচ্ছে। 5 6 5-এরটা দেখো কি বলা আছে। 5-এর বলা আছে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাস 2D, উচ্চতা h/2, তির্যক উচ্চতা l/2 হলে একটা সম্পর্ক বলে দিয়েছে যে সেটা হবে। আমরা দেখছি এটা সিম্পলিফাই করে। প্রথমে বাম পক্ষ থেকে আমরা নির্বাচন করার চেষ্টা করছি। বাম পক্ষ কি আছে আমাদের? আমরা কি জানি যে ব্যাস 2D মানে ব্যাসার্ধ হচ্ছে D, ব্যাস 2D বলা আছে, ব্যাসার্ধ D হয়ে যাবে। তাহলে আমরা জানি ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, সেটা হয়ে যায়
ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, সেটা হয়ে যায় তির্যক উচ্চতা স্কোয়ারের সঙ্গে সমান হয়। ব্যাসার্ধ ব্যাস 2d, তাহলে ব্যাসার্ধ d, আর এখানে উচ্চতা h/2 আছে, তাহলে এটা h/2 স্কোয়ার, তাহলে এটা d স্কোয়ার প্লাস h²/4, ঠিক আছে, d স্কোয়ার প্লাস h²/4 আসছে, d স্কোয়ার প্লাস h²/4, সেটা এটা লসাগু করলে এটা হয়ে যাচ্ছে 4, এটা 4d স্কোয়ার প্লাস h স্কোয়ার। এটা কার সঙ্গে সমান হয়? এটা তির্যক উচ্চতা l/2 এর সঙ্গে সমান হয়, তাহলে এটা আমাদের নর্মাল সাধারণত কার ক্ষেত্রে হয়? এটা হয়ে যায়, এটা শঙ্কুর ক্ষেত্রে হয়, তাহলে ইজিক্যাল টু এটা l²/4 হয়ে যাচ্ছে। এই 4 যদি কেটে যায় তাহলে হয়ে যাচ্ছে 4d স্কোয়ার প্লাস h স্কোয়ার ইজিক্যাল টু l স্কোয়ার, 4d স্কোয়ার প্লাস h স্কোয়ার ইজিক্যাল টু l স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা শঙ্কুর ক্ষেত্রে হয়ে যাচ্ছে সত্য হচ্ছে, এই সম্পর্কটাই আসছে, তাহলে এটা যেটা দেওয়া আছে সত্য হয়ে যাচ্ছে, এই সম্পর্কটাই আসছে। 6 বলেছে কোনো পরিসংখ্যা বিভাজনের মধ্যমা 10 এবং যৌগিক গড় 10 হলে সংখ্যাগুলোর মানও 10 হবে। মধ্যমা পরিসংখ্যা বিভাজনের মধ্যমা 10, যৌগিক গড় 10। দেখো মধ্যমা 10 আর যৌগিক গড় 10, এখানে সংখ্যাগুলোর মান চেয়েছে, ঠিক আছে। তাহলে বলেছে মধ্যমা 10 এবং যৌগিক গড় 10 হলে সংখ্যাগুলোর মানও 10 হবে। আমাদের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটায় মানটা পুট করলে দেখবে সংখ্যাগুলোর মান 10ই আসছে, ঠিক আছে, সংখ্যাগুলোর মান 10ই আসবে। সংখ্যাগুলোর মান একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের মানটা পুট করলে সংখ্যাগুলোর মান 10ই আসবে। এখানে যে তথ্য দেওয়া আছে সেটা সত্য, ঠিক আছে, সত্য হবে এটা। আচ্ছা, কিন্তু আমাদের যে সম্পর্কটা সেটা যদি দেখো, এই যে সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু, এটা যদি সংখ্যাগুরু মান হয়, সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু, আমাদের সম্পর্কটা হচ্ছে 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। তাহলে 3 ইন্টু মধ্যমা 10 বলা আছে, মাইনাস 2 ইন্টু যৌগিক গড় 10, তাহলে 3 × 10 = 30 মাইনাস 20, তাহলে সংখ্যাগুরু মান 10ই চলে আসছে, ঠিক আছে। সংখ্যাগুরু মান কি বলেছে? সংখ্যাগুরু মান 10 হবে কি হলে? মধ্যমা এবং যৌগিক গড় 10 হলে সংখ্যাগুরু মান 10 হবে, তাহলে এটা 10ই আসছে, সত্যই হচ্ছে। এবার দেখো 4 দাগে, 3 দাগের প্রত্যেকটা অঙ্ক যেহেতু 1 নম্বরের আপনি ক্যালকুলেশন করে সেটা দাগ নম্বর দিয়ে জাস্ট অ্যান্সারটুকু লিখলেই হবে, কিন্তু 4 দাগেরগুলো প্রত্যেকটা 2 নম্বর আছে, সেগুলো কষে দেখাতে হবে 2 নম্বরের মতো করে। চারের দাগের একের বলছে যে কোনো স্থানের লোক সংখ্যা ছিল 13,310 জন, কী হারে বৃদ্ধি পেলে 3 বছর পর 17,280 জন হবে, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি, ধরি লোক সংখ্যা বৃদ্ধির হার 8%, ধরি লোক সংখ্যা বৃদ্ধির হার 8%, ঠিক আছে। আচ্ছা, বর্তমান লোক সংখ্যা 13,310 জন, বর্তমান লোক সংখ্যা 13,310 জন। 3 বছর পর লোক সংখ্যা হবে 17,000, 3 বছর পর লোক সংখ্যা হবে 17,000, কত বলা আছে? 280 জন, ঠিক আছে। 3 বছর পর লোক সংখ্যা হবে 17,280 জন। অতএব 3 বছর পর লোক সংখ্যা এটা হবে বলে দিয়েছে, আর আমরা ক্যালকুলেশন করছি 3 বছর পর, অতএব 8% হারে 3 বছর পর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর লোক সংখ্যা কত হচ্ছে? বর্তমানে হচ্ছে 13,310 ইন্টু 1 প্লাস r/100 তার পাওয়ারে 3 এতজন। অতএব শর্তানুসারে এইটার সঙ্গে এইটা সমান হয়ে যাবে 13,310 ইন্টু 1 প্লাস r/100 তারপরে 3 = 17,280, বা 1 প্লাস r/100 তারপরে 3 17,280,
এইটা ওদিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাচ্ছে 13310, এটা কেটে যাচ্ছে। অতএব 1 প্লাস r/100 তারপরে 3 ইজ ইকুয়াল টু 1728/1331, বা 1 প্লাস r/100 তারপরে 3 ইজ ইকুয়াল টু এটা 12/11 তার কিউব হয়ে যাচ্ছে। অতএব 1 প্লাস r/100 ইজ ইকুয়াল টু 12/11, বা r/100 ইজ ইকুয়াল টু 12/11 মাইনাস 1 চলে আসছে। ঠিক আছে, এইটা আসছে দেখো। বা এরপর যেটা আসবে r/100 ইজ ইকুয়াল টু 11, 12 মাইনাস 11, বা r/100 ইজ ইকুয়াল টু 1/11, বা r ইজ ইকুয়াল টু এটা 1 ইন্টু 100/11, বা r ইজ ইকুয়াল টু 9.111 আসছে, 9.111। অতএব জনসংখ্যা বৃদ্ধির হার 9.111%, তাই তো? অতএব 9.111% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর লোক সংখ্যা 17,280 জন হবে। ঠিক আছে, এইটা আসছে। নেক্সট দেখো 2-এরটা হলো, 2-এর অঙ্ক দেখো। প্রত্যেকটা অঙ্ক যেগুলো হচ্ছে, যে কোনো অঙ্ক যদি ডাউট থাকে সেগুলো অবশ্যই আমাদের জানাবে, সে কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। ঠিক আছে, এছাড়া যদি যে কোনো বইয়ের বাইরের প্রবলেম থাকে, আমাদের টেলিগ্রামে অ্যাপ আছে, টেলিগ্রাম অ্যাপে খাওয়ানো ম্যাথ ক্লাস সার্চ করবে, সেখানে সার্চ করে সেই গ্রুপে জয়েন হয়ে যাবে, দেখবে অলরেডি অনেকে জয়েন হয়ে আছে সেখানে। সেখানে তোমরা যে কোনো বইয়ের বাইরের প্রবলেম পাঠাতে পারবে, সেগুলো আমরা সলভ করে দিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট দেখো 2-এর দাগের বলছে যে একটি যৌথ ব্যবসা এ ও বি এর মূলধনের অনুপাত 11:12, তাদের লাভ্যাংশের অনুপাত 3:4, তাহলে বি এর মূলধন ব্যবসায় 11 মাস খাটে, তবে এ এর মূলধন কত মাসের জন্য খেটেছিল? আচ্ছা, তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত, এ ও বি এর মূলধনের অনুপাত 11:12। আমরা ধরে নিচ্ছি এ এর মূলধন 11p টাকা এবং বি এর মূলধন 12p টাকা। ঠিক আছে, এ এর মূলধন 11p টাকা, বি এর মূলধন 12p টাকা। আচ্ছা, এ ও বি এর লাভ্যাংশের অনুপাত, এ ও বি এর, তাহলে এখানে সময়টা আলাদা আছে। ঠিক আছে, দুজনের যে টাকাটা আলাদা আলাদা সময়ের জন্য খেটেছে, সেই জন্য লাভ্যাংশের অনুপাতটা ভিন্ন হয়ে গেছে। এ ও বি এর লাভ্যাংশের অনুপাত সমান 3:4। আচ্ছা, আর বলা আছে এ এর মূলধন বি এর মূলধন 11 মাস কেটেছে, বি এর মূলধন 11 মাস কেটেছে। ধরি এ এর মূলধন কেটেছে টি মাস, এটা আমরা ধরে নিচ্ছি, ধরছি এ এর মূলধন কেটেছে টি মাস। ঠিক আছে, অতএব এখানে কি হয়ে যাবে? অতএব এ এর মূলধন কেটেছে টি মাস, এর 11p ইন্টু টি ইজ টু 12p ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 3:4। ঠিক আছে, অতএব 11p ইন্টু টি বাই 12p ইন্টু 11 ইজ ইকুয়াল টু 3/4। আচ্ছা, এখানে পি কেটে গেল, 11 কেটে গেল। আচ্ছা, অতএব টি বাই 12 ইজ ইকুয়াল টু 3/4, 4 3 কেটে যাচ্ছে, 4 3 12, বা টি ইজ ইকুয়াল টু 9 হয়ে যাচ্ছে, টি ইজ ইকুয়াল টু 9। অতএব তাহলে টি ইজ ইকুয়াল টু 9 চলে আসছে এখানে। অতএব তাহলে উত্তর আসছে এর মূলধন, তাহলে এখানে এই যে এটা সময়, যে সময় তার সঙ্গে মূলধনটা গুণ হয়ে যায়, গুণ হয়ে গিয়ে যে অনুপাত, সেটা লাভের অনুপাত আছে, সেটাই আমরা নির্ণয় করেছি। অতএব এর মূলধন কেটেছিল 9 মাস, এর মূলধন খেটেছিল 9 মাস, এর মূলধন কেটেছিল 9 মাস। এবার দেখো 3-এরটা, তিনেরটা বলছে যে x/2 ইজ ইকুয়াল টু y/2 ইজ ইকুয়াল টু z/4 হলে এর মানটা কত?
আচ্ছা x/2 = y/2 = z/4, x/2 = y/2 = z/4 দেওয়া আছে। আমরা ধরে নিচ্ছি, ধরি x/2 = y/2 = z/4 = k। আচ্ছা k অশূন্য ধ্রুবক, তাহলে x = 2k, y = 2k আর z = 4k। x = 2k, y = 2k, z = 4k হয়ে যাচ্ছে। কিসের মান চেয়েছে? 3x + 4y + z, অতএব 3x + 4y + z বাই x + 3y = 3 × x এর মান 2k প্লাস 4 × y এর মান 2k প্লাস z এর মান 4k। আচ্ছা x এর মান 2k প্লাস 3 × y এর মান 2k = 6k প্লাস 8k প্লাস 4k, 2k প্লাস 6k। এটা হয়ে যাচ্ছে 6 আর 4 10 আর 8 18k বাই 8k। এটা যদি আমরা একবারে 2k দিয়ে কেটে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে 2k দিয়ে কেটে দিলে 9/4 চলে আসছে, 9/4। ঠিক আছে, 9/4। তাহলে স্টেটমেন্টটা লিখবে যে এর মান হবে 9/4। 3x + 4y + z, অতএব 3x + 4y + z বাই x + 3y, x + 3y এর মান 9/4। ঠিক আছে, এর মান 9/4। নেক্সট দেখো চারের দাগের 4। মডেল কোশ্চেন পেপার 15 চলছে আমাদের। চারের দাগের 4। এখানে কি বলেছে? 4 দাগের 4 বলা আছে মান নির্ণয় করতে বলেছে x প্লাস, আচ্ছা x প্লাস দেওয়া আছে √(x² - 1) বাই x প্লাস √(x² - 1) x মাইনাস √(x² - 1) x প্লাস √(x² - 1) x মাইনাস √(x² - 1) প্লাস x মাইনাস √(x² - 1) x মাইনাস √(x² - 1) x প্লাস √(x² - 1) এর মানটা নির্ণয় করতে বলেছে। আমরা লসাগু করছি, দেখো সহজেই হয়ে যাবে। এইটা হয়ে যাচ্ছে x মাইনাস √(x² - 1) ইন্টু এক্স প্লাস √(x² - 1) এইটা। তাহলে এইটা লসাগুটাকে এইটা দিয়ে ভাগ করলে প্লাসের পদটা পড়ে থাকছে, এইটা ইন্টু এইটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাবে x প্লাস √(x² - 1) তার হোল স্কোয়ার প্লাস একইভাবে x মাইনাস √(x² - 1) তার হোল স্কোয়ার। এটা a² - b² সূত্র পড়ে যাচ্ছে, a² মাইনাস √(x² - 1) তার স্কোয়ার। এটাকে এক্সটাকে এ ভাবো আর √(x² - 1)টাকে বি ভাবো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার হয়ে যাচ্ছে 2 × a² + b², 2 × a² প্লাস √(x² - 1) তার স্কোয়ার। এইটা হয়ে যাচ্ছে x² মাইনাস, এইটা রুটটা উঠে চলে যাবে, x² - 1 তার স্কোয়ার। এটা 2 × x² প্লাস x² - 1 এইটা আসছে। ঠিক আছে, এটা শুধুমাত্র এটা স্কোয়ারটা হবে না, স্কোয়ার আর রুট উঠে চলে যাবে। ঠিক আছে, এটা যেমন স্কোয়ার আর রুট উঠে চলে গেল। আচ্ছা এইখানে হয়ে যাচ্ছে 2 × 2x² - 1 আর নিচে হয়ে যাচ্ছে x², এই মাইনাস দিয়ে গুণ করলে -x² + 1, এইটা প্লাসে মাইনাসে কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে 4x² - 2 বাই 1 = 4x² - 2। 4x, এটা 2 কমন নিয়ে প্রকাশ করা যেতে পারে, 4x² - 2 আসছে, অতএব নির্ণয় মান আসছে 4x² - 2। দেখো এটাই মান নির্ণয় হলো। স্টেটমেন্টটা লিখে দেবে, অতএব নির্ণয় মান x 4x² - 2। ঠিক আছে, নেক্সট দেখো 4 দাগের 4 হলো, এবার 5 দাগে যাবো আমরা। আচ্ছা 5 দাগের কি বলেছে? আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে এসি, এবি ও এসি দুটি জ্যা। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে এবি ও এসি দুটি জ্যা। তাহলে আর ব্যাসার্ধ, এবি ও এসি, আর কিছু বলে দিয়েছে, এবি ও এসি জ্যা।
এবি ও এসি দুটি যায়, এবি সমান 2ac, বৃত্তের কেন্দ্র থেকে এবি ও এসি লম্ব দূরত্ব যথাক্রমে পি ও কিউ হলে দেখাও যে পি স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 3r স্কোয়ার ইকুয়াল টু 4q স্কোয়ার। তাহলে কোনটা বড় বলে দিচ্ছে, এখানে ছোট হচ্ছে এসি ছোট, এইটা আমরা মনে করছি এসি, এইটা মনে করছি এবি, ঠিক আছে। আচ্ছা, এবি সমান 2ac, বৃত্তের কেন্দ্র থেকে এবি ও এসি লম্ব দূরত্ব পি একক, পি ও কিউ। আচ্ছা, এটা মনে করো বৃত্তের কেন্দ্র এখানে আছে ও, এর ওপর লম্ব দূরত্ব, এর ওপর লম্ব দূরত্ব, বৃত্তের কেন্দ্র থেকে এবি ও এসির ওপর লম্ব দূরত্ব পি আর কিউ, এবির ওপর পি আর এইটার ওপর কিউ, ঠিক আছে। আচ্ছা, আর ব্যাসার্ধ এটা, এটা আর ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা, এখানে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এবি ও এসি দুটি যায়, আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে এবি ও এসি দুটি যায়, এবি ও এসি দুটি যায়, ঠিক আছে। আচ্ছা, এখানে কি দেয়া আছে, এবি ও এসি দুটি যায়, এবি সমান 2ac, এবি ইজ ইকুয়াল টু 2ac, এবি ইজ ইকুয়াল টু 2ac। তাহলে এখানে বলে দিয়েছে বৃত্তের কেন্দ্র থেকে এবি ও এসির লম্ব দূরত্ব পি ও কিউ, বৃত্তের কেন্দ্র থেকে এবি ও এসি এর লম্ব দূরত্ব পি ও কিউ, ঠিক আছে। এবি ও এসির লম্ব দূরত্ব পি ও কিউ। এবার তাহলে দেখাতে বলছে পি স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইজ 3r স্কোয়ার ইজ ইকুয়াল টু 4q স্কোয়ার। এখানে দেখো, এবার আমরা এই ত্রিভুজটা থেকে পাচ্ছি, এটা মনে করছি এ বি সি, এটা ডি ই, ঠিক আছে। আচ্ছা, ওডি লম্ব এবি, তাহলে অতএব এডি সমান ডিবি এবং ওই লম্ব এসি, আর এটা কী হবে, এই সমান সি, ঠিক আছে। এবার এই ত্রিভুজ থেকে আমরা যেটা পাবো, ত্রিভুজ এ ও ডি থেকে পাচ্ছি, এ ও ডি থেকে পাচ্ছি যে অতিভুজ হচ্ছে এইটা ওয়ে, যে এডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ও এ স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার প্লাস ওডি কত, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ে আর স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। অতএব এডি কত, এডি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে এবি কত, এবি ইজ ইকুয়াল টু 2 রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার হয়ে গেল। এইটা একটাভাবে আমরা এবি বের করলাম। এবার এসি বের করবো, এসি বের করে এই সম্পর্কটায় বসিয়ে দেবো, এই সম্পর্কটা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আবার ত্রিভুজ এ ও ই থেকে পাই, এ ও ই থেকে পাই, এখানে কি কারণে 2 হয়ে গেল, এই যে এবি সমান, এখানে এডি সমান ডিবি, তাহলে এডি সমান ডিবি, এইটা আর এইটা সমান, তাহলে পুরোটা কি হবে, এই দুটোর যোগফল, দুধারটাই হচ্ছে রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। আচ্ছা, ত্রিভুজ এ ও ই থেকে পাচ্ছি, এইটা হচ্ছে এ স্কোয়ার প্লাস ওই স্কোয়ার, এ স্কোয়ার প্লাস ওই স্কোয়ার ইজ ইকুয়াল টু ও স্কোয়ার। তাহলে এই কত, তাহলে এ স্কোয়ার প্লাস ওই কত, ওই হচ্ছে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ে হচ্ছে আর স্কোয়ার, বা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এই হয়ে যাচ্ছে রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এই আর সি সমান, তাহলে আমরা এসি কত হবে, এসি হয়ে যাচ্ছে এই প্লাস সি, সির জায়গায় যদি আমরা এইটা নিই অসম্ভব হবে না, কারণ দুদিকটা সমান 2a, তাহলে 2 রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, ঠিক আছে, এসির মান। এবার আমরা সম্পর্কটায় বসাচ্ছি যে এবি সমান 2ac, এবি সমান 2ac-তে সম্পর্ক বসাচ্ছি। এবির মান জানা, প্রদত্ত
এ বি ইজ ইকুয়াল টু 2ac। তাহলে এ বির মান কত? এ বির মান এইটা 2 রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এসির মান 2 ইন্টু রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। একটা 2 কেটে দিই, অতএব আর স্কোয়ার রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার স্কোয়ার। তাহলে এটা আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার 2 রে স্কোয়ার করলে 4 হয়ে যাবে, 4 আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হয়ে যাচ্ছে। অতএব আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 আর স্কোয়ার মাইনাস 4 কিউ স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 4 কিউ স্কোয়ার আছে, কিউ স্কোয়ারটা আমরা ডান দিকে রাখছি, কিউ স্কোয়ার একদিকে নিয়ে যাচ্ছি, বাকি মানুষ সব দিকে। তাহলে কিউ স্কোয়ার যদি আমরা নিয়ে আসি এদিকে নিয়ে আসি, 4 কিউ স্কোয়ার পজিটিভ হয়ে গেল, 4 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার। তাহলে এটা করলে কি হচ্ছে, পি স্কোয়ার এটা হয়ে যাচ্ছে প্লাস 3 আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 কিউ স্কোয়ার। এটা প্রমাণ হয়ে গেল, পি স্কোয়ার প্লাস 3 আর স্কোয়ার, পি স্কোয়ার প্লাস 3 আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 কিউ স্কোয়ার প্রমাণিত হয়ে গেল। দেখো হলো 5-এরটা। নেক্সট 6 শুরু করবো এবার। ছয়েরটা যেটা বলেছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে ও হলো বৃত্তের কেন্দ্র, সিওডি 120 ডিগ্রি। আচ্ছা, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এইরকম অঙ্কন করছি। আচ্ছা, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয় তাহলে বলেছে সিওডি 120 ডিগ্রি, বিএসি 30, এটা ও কেন্দ্র, সিওডি। এইভাবে যদি আমরা নিই, এই কোণটা মোটামুটি একটু বড় কোণ হচ্ছে দেখতে পাচ্ছি, না পাশাপাশি দুটো কোণের সিওডি, তাই তো? আচ্ছা, এ বি সি ডি নিচ্ছি আমরা, এইখানে কেন্দ্র নিচ্ছি, তাহলে এটা সিওডি 120। ঠিক আছে, সিওডি 120 হলো। আচ্ছা, এবার কি বলেছে, বিএসি 30, বিএসি এইটা সিওডি হয়ে গেছে বিএসি 30 ডিগ্রি, বিএসি 30। ঠিক আছে, আচ্ছা আর কি বলা আছে, বিওসি বিসিডি এর মান, বিওসি বিসিডি, বি এটাও বিওসি, বিওসি আর বিসিডি, বিওসি বিসিডি, বিসিডি এই সম্পূর্ণ কোণটা। আচ্ছা, এই যে বৃত্তচাপের সাপেক্ষে, এই যে বিসি বৃত্তচাপের সাপেক্ষে এইটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, তাহলে এইটা 30 হলে এইটা অটোমেটিক 60 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা 60 হয়ে গেল। আচ্ছা, এইটা 60 হয়ে গেলে তাহলে এই অংশটা কত হচ্ছে, এই অংশটা হয়ে যাচ্ছে 120 আর 60 180। তাহলে এইটা কিন্তু 180 হয়ে যাচ্ছে, যদিও অঙ্কনটা সেই রকম হয়নি, এটা 180 হয়ে যাচ্ছে। এইটা 180 হয়ে গেলে এইটা কত হয়ে যাচ্ছে, এইটা 180 হলে এটা তার এই বৃত্তচাপের সাপেক্ষে এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, তাহলে এটা 90 হয়ে যাচ্ছে। এবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এইটা 90 হলে এটা 60 হয়ে যাচ্ছে, তবে এটা যোগফল 180 হচ্ছে পুরোটা। তাহলে কি কি চেয়েছে এবার চেয়েছে যে বিওসি 60 ডিগ্রি আসছে। ঠিক আছে, বিওসি এর মান 60 ডিগ্রি, আর বিসিডি চেয়েছে, তাই তো, বিসিডি, তাহলে বিসিডি আমাদের আসছে 90 ডিগ্রি। এবার দেখো এখানে বলা আছে ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, আচ্ছা প্রদত্ত কি দেয়া আছে, কোণ প্রদত্ত আছে সিওডি 120, বিওসি 30, সিওডি সমান 120 আর বিওসি সমান 30। বিসি বৃত্তচাপের সাপেক্ষে, এই যে বিসি বৃত্তচাপে এটা কেন্দ্রস্থ কোণ 60, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। বিসি বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ কোনটা, কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ
বৃত্তস্থ কোণ কোণ বি এ সি। অতএব কেন্দ্রস্থ কোণ সমান বিওসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু বিএসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এইটা হয়ে যাবে 30 বলা আছে ইজ ইকুয়াল টু 60। বিওসি এর মান বেরিয়ে গেল। ঠিক আছে, বিওসি নির্ণয় হয়ে গেল। আর কি নির্ণয় করতে হবে? বিসিডি, বিসিডি, বিসিডি পুরোটা। আচ্ছা, তাহলে অতএব কোণ বিওডি কত? কোণ বিওডি ইজ ইকুয়াল টু 360 পুরোটা মাইনাস এই দুটো সমষ্টি 180, 120 এইটা, 60 এইটা, প্লাস 60। তাহলে এটা পুরোটা 360, তার মধ্যে এইটা আর এইটা জানা, তাহলে 360 থেকে এই দুটো সমষ্টি বিয়োগ করে দিলে এইটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 360 মাইনাস 180 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা অঙ্কনটা সেইভাবেই হওয়া উচিত ছিল, আর একটু টেনে এ করে এটা সোজাসুজি কর্ণযুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এটা সোজাসুজি কর্ণযুক্ত হবে। আচ্ছা, এবার তাহলে কি হচ্ছে? এবার হয়ে যাচ্ছে, এবার এই বৃত্তচাপের সাপেক্ষে বিএডি বৃত্তচাপের সাপেক্ষে বিএডি বৃত্তচাপের সাপেক্ষে বিএডি বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ কোণ বিওডি এবং বৃত্তস্থ কোণ বিসিডি হয়েছে। তাহলে অতএব বৃত্তস্থ কোণ সমান, অতএব 2 ইন্টু কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু বৃত্তস্থ কোণ, 2 ইন্টু বৃত্তস্থ কোণ ইকুয়াল টু কেন্দ্রস্থ কোণ হয়ে যাবে। অতএব 2 ইন্টু বিসিডি ইজ ইকুয়াল টু বিওডি। বিওডি হলো 2 ইন্টু বিসিডি ইজ ইকুয়াল টু বিওডি। তাহলে এখানটা যদি আমরা একটু মুছি, অতএব কোণ বিসিডি ইজ ইকুয়াল টু, এটা চিত্রটা, এই চিত্রটা হলে এক্স্যাক্ট হতো এইরকম। এটা হচ্ছে, এটা প্রথমত আমরা যোগ করে দিই একটা রেখা, এটা ডি, এটা বি। আচ্ছা, এখান থেকে এইরকম যোগ করছি, এটা 120 ডিগ্রি হচ্ছে সি, এটা যোগ করলাম, এইটা আসছে। ঠিক আছে, এখানে একটা বিন্দু আসবে, এর ফলে এইটা হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে, এইটা হচ্ছে, এইটা দেখো এখানে 120 হয়ে যাচ্ছে, পুরোটা 180 হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে 120, এইটা 60, আর এখানে এটা 60 বিওসি, আর এইটা পুরোটা 90 হবে। ঠিক আছে, এইটা 30, এটা 60। এই যে সেকেন্ড ছবিটা প্রপার ছবি হলো, এইটা এই কেন্দ্রটা এখানটা ও। ঠিক আছে, কেন্দ্রটা ও, সেকেন্ড ছবিটা প্রপার ছবি হলো ঠিকঠাক। ঠিক আছে, এইরকম ছবিটা হবে। এখানে বিওডি এর মান আসছে বিওডি, এই যে বিওডি 120 ডিগ্রি, 180 ডিগ্রি বেরিয়েছে, বিওসি 60 ডিগ্রি, এইটা 30 বলে 60 হলো এটা। এবার 2 বিসিডি হচ্ছে বিওডি এর মান কত? বিওডির মান হচ্ছে বিওডি, এটা 180, 180/2 90। অতএব কি চেয়েছে এখানে? যে বিওসি ও বিসিডির মান, এই ছবিটা করবে, এই ছবিটা। ঠিক আছে, বিওসি ও বিসিডি, কোন বিওসি এর মান, বিওসি এর মান বিওসি 60 ডিগ্রি এবং কোন বিসিডি এর মান 90 ডিগ্রি। ঠিক আছে, এই দুটো মান আসছে দেখো। নেক্সট 6 হলো 7এরটা। সাত কি বলছে? 7 বলছে, এখানে বলা আছে কোনো রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 12 সেমি ও 16 সেমি, রম্বসের বাহুর দৈর্ঘ্য কত? এটা যদি একটা রম্বস হয়, ধরা যাক এবিসিডি একটি রম্বস, ধরা যাক এবিসিডি একটি রম্বস।
আমরা ধরে নিচ্ছি ABCD একটি রম্বস যার BD কর্ণ সমান 16 সেমি এবং AC কর্ণ সমান 12 সেমি। ঠিক আছে, আচ্ছা এটা বলে দিয়েছে। এই দুটো কর্ণ বলা আছে। রম্বসের বাহুর দৈর্ঘ্য যত, কর্ণ দুটি ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। আমরা জানি রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই চারটে কোণ, 1 2 3 4, চারটি কোণই 90 ডিগ্রি করে হবে এবং এইটা যদি 12 হয় তাহলে এই দিকটা 6, এই দিকটা 6, এটা যদি 16 হয় এই দিকটা 8, এই দিকটা 8। ঠিক আছে, অতএব যে কোনো প্রত্যেকটা ত্রিভুজই, অতএব ত্রিভুজ যে কোনো একটা ত্রিভুজ AOB নিচ্ছি, AOB একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। এখানে প্রত্যেকটা ত্রিভুজই সমকোণী হবে, AOB BOC COD AOD, কারণ এই জায়গাগুলো 90 ডিগ্রি করে। ঠিক আছে, আর সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ হবে। ঠিক আছে, অতএব ত্রিভুজ AOB থেকে পাচ্ছি এই দুটোর মধ্যে যে কোনো একটা লম্ব, যে কোনো একটা ভূমি, যে কোনো একটা হতে পারে। এটা লম্ব এটা ভূমি, আবার এটা লম্ব এটা ভূমি হতে পারে। তাহলে এটা পাচ্ছি আমরা OA স্কোয়ার প্লাস OB স্কোয়ার ইজিক্যাল টু AB স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে ও এর AB স্কোয়ার কত হয়ে যাচ্ছে? AB স্কোয়ার ইজিক্যাল টু ও এর মান হচ্ছে 6A স্কোয়ার প্লাস OB স্কোয়ার হচ্ছে 8A স্কোয়ার, বা AB স্কোয়ার হয়ে যাচ্ছে এটা 36 প্লাস 64, বা AB স্কোয়ার হয়ে যাচ্ছে 100। অতএব AB ইজিক্যাল টু প্লাস মাইনাস 10, পজিটিভটা হবে AB ইজিক্যাল টু 10। ঠিক আছে, AB ইজিক্যাল টু 10 হয়ে যাচ্ছে। তাহলে কি বলেছে? রম্বসের বাহুর, অতএব রম্বসের বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 10 সেমি। অতএব রম্বসের বাহু 10 সেমি। অতএব রম্বসের বাহুর দৈর্ঘ্য 10 সেমি। ঠিক আছে, দেখো 7-এরটা হয়ে গেল, এবার 8-এরটা। আচ্ছা, এবার 8-এরটা বলেছে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সাইন থিটা প্লাস কস থিটার বৃহত্তম মান। থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সাইন থিটা প্লাস কস থিটার বৃহত্তম মান এখানে কীভাবে আমরা নির্ণয় করবো? দেখো, আমরা কি জানি যে কোনো কিছুর বর্গ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 হয়, তাই তো? তাহলে আমরা ধরে নিচ্ছি যে সাইন থিটা মাইনাস কস থিটা তার স্কোয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হয়ে যাবে, আমরা যদি সূত্রটা ফেলে দিই, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। তাহলে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 হলো। ঠিক আছে, এবার এখানে হয়ে যাচ্ছে কি মাইনাস 2 সাইন থিটা কস থিটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু -1। এবার দেখো, আমরা কি জানি যে -2 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু -2 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু -3, তাই তো? -2 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু -3, আমরা উভয় দিকে যদি মাইনাস কেটে দিই তাহলে 2 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 3, এটা তো সত্য নয়। তাহলে মাঝে মাইনাস দিয়ে গুণ করলে উভয় দিকে, বা মাইনাস রিপ্লেস করে দিলে তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা যেমন মাইনাস রিপ্লেস করে দিই যদি, তাহলে 2 সাইন থিটা কস থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, রিলেশনটা এলো। ঠিক আছে, এবার দেখো এটা মাইনাস যেমন 2, যে -2 গ্রেটার দ্যান -3, তাহলে আমরা যদি মাইনাস সরিয়ে দিই তাহলে 2 গ্রেটার দ্যান 3 সত্য নয়, 2 গ্রেটার দ্যান 3 যখন, তখন তার মানে সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে 2 লেস দ্যান 3, তাহলে এখানে সেই জন্য সাইন চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা আমরা জানি, অতএব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটাকে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যদি সূত্র ফেলি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে হয়ে যাচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, অতএব সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা হলো। ঠিক আছে, 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা হলো।
তাহলে এবার এর ভ্যালুটা দেখো, এর ভ্যালুটা লেস দেন ইকুয়াল টু 1 ছিল, তাহলে এখানে হয়ে যাবে যখন আমরা এই ভ্যালুটা পুট করব, এখানে কি হয়ে যাবে, এটা স্কোয়ার, তাহলে এখানেও লেস দেন ইকুয়াল টু হয়ে যাবে 1, এই ভ্যালুটা এটা যখন নেব 1 + 1, তাহলে হয়ে যাচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 2, অতএব এটা হয়ে যাচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা লেস দেন ইকুয়াল টু √2। উভয় দিকে রুট করলে যেমন 9 > 4, রুট করলে 3 > 2, এটা সত্যই হচ্ছে, ঠিক আছে, তার মানে রুট করলে একই সাইন থাকছে, অতএব এখানে লিখবে সাইন থিটা প্লাস কস থিটা, অতএব সাইন থিটা প্লাস কস থিটা এর বৃহত্তম মান √2 আসছে, সাইন থিটা প্লাস কস থিটার বৃহত্তম মান √2 আসছে, ঠিক আছে, 8এরটা, এটা 8এর 4 দাগের 8। আচ্ছা এইটা দেখো প্রমাণ হলো সাইন থিটা প্লাস কস থিটার বৃহত্তম মান, এটা হচ্ছে সাইন যখন 45 ডিগ্রি হচ্ছে তখন মানটা বৃহত্তম আসছে। এটা এই এতটা করে নেওয়ার পর এটা প্রমাণটা একটু অন্যভাবে হতো, এতটা প্রমাণ, এইটা একটা প্রসেস দেখালাম, আর একটা প্রসেস দেখিয়ে রাখছি অতটা করার পর, যে আমরা জানি যে সাইন থিটা আবারও যদি একইভাবে নিই, যে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু কী হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, তাহলে হয়ে যাচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার ইকুয়াল টু এইটার ভ্যালু 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা। তাহলে এবার যদি এইটার ভ্যালুটা পুট করো, যে সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার, তাহলে এইটা যখন ভ্যালু হবে অটোমেটিক লেস দেন ইকুয়াল টু হয়ে যাবে, কারণ এটা লেস দেন ইকুয়াল টু আছে, 1 + 1, এটা যখন ভ্যালুটা নেওয়া হচ্ছে 1 নেওয়া হচ্ছে, লেস দেন ইকুয়াল টু হয়ে যাচ্ছে, কারণ এখানে লেস দেন ইকুয়াল টু সাইন আছে, এই যে এখানেও তাই হয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে কি হচ্ছে, অতএব সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 2, এবার রুট করে দিলে সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার লেস দেন ইকুয়াল টু √2। দেখো দুভাবেই হলো, দুটো প্রসেস দেখিয়ে রাখলাম, এইটা এতটা প্রথমে করতে হবে, এতটা করে নিয়ে এবার এই প্রসেসটাও করতে পারো বা এইটাও করতে পারো, যেটা সহজ মনে হবে সেই প্রসেসটা করবে, দুটো ভাবেই দেখে রাখলাম, প্রথমে এইটা সবাইকে করতে হবে এতটা, তারপরে এইটা বা এইটা, দুটোই প্রমাণ হয়েছে, ঠিক আছে। আচ্ছা 9এরটা বলে দিয়েছে, যে 9এরটা এখানে বলা আছে এ ও বি পরস্পর পূরক কোণ, প্রমাণ করো সাইন এ প্লাস সাইন বি স্কোয়ার ইকুয়াল টু 1 + 2 সাইন এ কস বি। তাহলে এ ও বি পরস্পর পূরক কোণ মানে এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, এ প্লাস বি 90 ডিগ্রি, তাহলে এখানে যেটা হয়ে যাবে এ প্লাস বি 90 ডিগ্রি হলে, তাহলে এবার বাম পক্ষটা আমরা ক্যালকুলেশন করছি, বাম পক্ষ আছে এখানে, বাম পক্ষ আছে সাইন এ প্লাস সাইন বি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস 2 সাইন এ সাইন বি, সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি এর জায়গায় লিখছি আমরা 90 - a প্লাস 2 সাইন এ, কী বলেছে ডান পক্ষ এতে আনতে হবে, তাহলে এখানে সাইন বির জায়গায় লিখছি সাইন, আবার সাইন বির জায়গায় 90 - a, এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন 90 - a কস স্কোয়ার এ প্লাস 2 সাইন এ কস এ, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ 1 প্লাস 2 সাইন এ কস এ, 1 প্লাস 2 সাইন এ কস এ আসছে, 1 প্লাস 2 সাইন এ কস এ, ঠিক আছে। তাহলে ডান পক্ষ কি আছে, ডান পক্ষ এইটাই আছে, 1 প্লাস 2 সাইন এ কস এ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। নেক্সট দেখো এটা হয়ে গেল। 10এরটা কি বলেছে, 10এ বলা আছে একটি নীড়ের লম্ববৃত্তাকার চোঙের দুই প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি, লম্ববৃত্তাকার চোঙের দুই প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি ওর বক্রতলের ক্ষেত্রফলের 1/3 সমান, চোঙটির উচ্চতা ও ব্যাসের অনুপাত h/r চেয়েছে। ধরি চোঙের উচ্চতা h, মানে এইটা একটা লম্ববৃত্তাকার চোঙ হলে
দুই প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি বক্রতলের ক্ষেত্রফল, এই মাঝের যেটা ক্ষেত্রফল তার 1/3 অংশ, বক্রতলের ক্ষেত্রফলের সমষ্টি 1/3। ধরি আমরা ধরে নিচ্ছি ধরি চোঙের উচ্চতা h একক, ধরি চোঙের উচ্চতা h একক, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h একক এবং ব্যাস 2r একক, এবং ব্যাস সমান 2r একক। অতএব ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 2r/2 একক ইজ ইকুয়াল টু r একক। ঠিক আছে, তাহলে দুই প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি কত? অতএব দুই প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি কত হবে? এই প্রান্তের ক্ষেত্রফল πr², এই প্রান্তেরও πr², এত বর্গ একক। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 2πr² বর্গ একক। অতএব বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2πrh বর্গ একক। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল এটা। অতএব শর্তানুসারে কি হবে? অতএব শর্তানুসারে এই যে দুই প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি 2πr² ইজ ইকুয়াল টু বক্রতলের ক্ষেত্রফলের 1/3 গুণ 1/3 ইন্টু 2πrh। তাহলে এখানে 2 কেটে দিই, πr কেটে দিলে এদিকে r পড়ে থাকছে, r ইজ ইকুয়াল টু এখানে h/3 এটা পড়ে থাকছে। তাহলে কি চেয়েছে এখানে? এখানে চেয়েছে যে উচ্চতা ও ব্যাসের অনুপাত h। অতএব এখানে হয়ে যাচ্ছে h ইজ ইকুয়াল টু 3r, h ইজ ইকুয়াল টু 3r। অতএব h/r ইজ ইকুয়াল টু এখানে 3। এবার উভয় দিকে যদি 2 দিয়ে ভাগ করি, অতএব h/2r ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এখানে 3/2। তাহলে উচ্চতা ও ব্যাসের অনুপাত, অতএব h ইজ টু 2r, অতএব h ইজ টু 2r ইজ ইকুয়াল টু 3:2, h ইজ টু 2r ইজ ইকুয়াল টু 3:2। অতএব উচ্চতা ও ব্যাসের অনুপাত হয়ে যাচ্ছে 3:2। অতএব উচ্চতা ও ব্যাসের অনুপাত ইজ ইকুয়াল টু 3:2, এটাই আসছে। দেখো নেক্সট 11টা করবো এবার। অঙ্ক কি বলেছে? 11 বলে দিয়েছে যে একটি গোলকের আয়তন 4/3πr³, গোলকের আয়তন 4/3πr³, গোলকের আয়তন সমান 4/3πr³ এত ঘন একক। ঠিক আছে, এবার কি বলে দিয়েছে? গোলকটি একটি ঘনকে অন্তর্লিখিত, গোলকটি একটি ঘনকে, এটা একটা ঘনক যদি হয়ে থাকে তাতে অন্তর্লিখিত, এটা মানে এতে বাহুগুলো টাচ করবে। ঠিক আছে, তাহলে গোলকটি ঘনকে অন্তর্লিখিত, ঘনকটির এবং গোলকের আয়তনের অনুপাত। আচ্ছা ঠিক আছে, অতএব গোলকের ব্যাসার্ধ কত? গোলকের ব্যাসার্ধ সমান r একক নিশ্চয়ই। তাহলে গোলকের ব্যাসার্ধ যদি এইটা হয়, তাহলে ঘনকের বাহু কত হবে? গোলকের ব্যাসের সঙ্গে সমান। অতএব গোলকের ব্যাস কত? সমান 2r একক। অতএব ঘনকের বাহু কত? ঘনকের বাহু ইজ ইকুয়াল টু 2r একক। ঠিক আছে, ঘনকের বাহু 2r একক হয়ে যাচ্ছে। অতএব ঘনকের বাহু যদি আমরা পেয়ে গিয়ে থাকি, অতএব ঘনকের আয়তন কত? অতএব ঘনকের আয়তন বাহু কিউব 2r এত ঘন একক সমান 8r³ ঘন একক। অতএব গোলকের আয়তন ও ঘনকের আয়তনের অনুপাত, গোলকের আয়তন ও ঘনকের আয়তনের অনুপাত ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে 4/3πr³ ইজ টু 8r³। r³ এখানে প্রথমত উঠে যাবে, r³ আমরা তুলে দেব। ঠিক আছে, এখানে বলেছে একটি নিরেট, আচ্ছা একটি গোলকের আয়তন 4/3πr³, এটি একটি ঘনকে অন্তর্লিখিত, ঘনকটির এবং গোলকটির আয়তন অনুপাত চেয়েছে, ঘনকের এবং গোলকের আয়তন অনুপাত, গোলকের এবং ঘনকের
আয়তন অনুপাত। তাহলে গোলকের আয়তন 4/3 আর কিউব, আর এখানে গোলকটি ঘনকের অন্তর্লিখিত, ঘনকটির এবং গোলকটির, আগে ঘনক আছে, ঘনকটির এবং গোলকের আয়তন অনুপাত। আচ্ছা, তাহলে আগে ঘনক নিতে হবে, ঘনকের আয়তন ও গোলকের আয়তন। ঘনকটির আয়তন এবং গোলকের আয়তনের অনুপাত সমান ঘনকের কত 8 আর কিউব ইস টু 4/3 পাই আর কিউব। আর কিউব তুলে দিলে এটা 8 ইস টু 4/3 পাই ইজ ইকুয়াল টু 2 ইস টু পাই/3। 8 দিয়ে ভাগ করে দিলে এটা আসছে 8। এবার পাইয়ের মান আমরা যদি এখানে পুট করে দিই, এটা 3 দিয়ে গুণ করলে 6 ইস টু পাইয়ের মান 6 ইস টু পাই ইজ ইকুয়াল টু 6 ইস টু পাইয়ের মান 22/7। ঠিক আছে, এটা চলে আসছে 7 দিয়ে গুণ করে দিলে এটা 42 ইস টু 22 হয়ে যাচ্ছে। 2 দিয়ে ভাগ করে দিলে 21 ইস টু 11 চলে আসছে, 21 ইস টু 11 চলে আসছে। ঠিক আছে, অতএব এখানে হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে ঘনকটির এবং গোলকের আয়তন অনুপাত 21 ইস টু 11। এইটাই স্টেটমেন্ট লেখা আছে, স্টেটমেন্ট থেকেই চলে আসছে। ঠিক আছে, এবার দেখো 12টা লাস্ট অঙ্ক, মডেল কোশ্চেন পেপার 15 পেজ নাম্বার 586 লাস্ট অঙ্ক। এখানে বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় বলা আছে 8.1। পরিসংখ্যা বিভাজনের গড় গড় বলা আছে 8.1। ঠিক আছে, পরিসংখ্যা বিভাজনের গড় 8.1। আচ্ছা, এখানে বলা আছে আরও সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু দেওয়া আছে, সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু দেওয়া আছে 132 প্লাস 5k, 132 প্লাস 5k। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু 20। এখানে দেওয়া আছে সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু 20। ঠিক আছে, সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু 20। কে এর মান কত? কে এর মান নির্ণয় করতে হবে। অতএব শর্তানুসারে এখানে যে কন্ডিশন দেওয়া আছে সেই অনুযায়ী হয়ে যাচ্ছে শর্তানুসারে সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, এটাই যৌগিক গড় ইজ ইকুয়াল টু পরিসংখ্যা বিভাজনের, এটাই পরিসংখ্যা বিভাজনের গড়। ঠিক আছে, ইজ ইকুয়াল টু এটাই 8.1 হবে, 8.1 দেওয়া আছে। অতএব এই মানটা দেওয়া আছে 132 প্লাস 5k, আর এটা দেওয়া আছে 20 ইজ ইকুয়াল টু 8.1 বা 132 প্লাস 5k, এটা 8.1 ইন্টু 20, পয়েন্ট উঠে গেলে এখানে 10 হয়ে যাচ্ছে, 10 গুণে 20 2 চলে আসছে, বা 5k প্লাস 132 ইজ ইকুয়াল টু এইটা 162 হয়ে গেল, বা 5k ইজ ইকুয়াল টু 162 মাইনাস 132, বা 5k ইজ ইকুয়াল টু কমা ইজ ইকুয়াল টু 30, বা k ইজ ইকুয়াল টু এটা 30/5, বা k ইজ ইকুয়াল টু 6 চলে আসছে। k এর মান 6। ঠিক আছে, কাটাকাটি করলে 30কে 5 দিয়ে ভাগ করলে 6 চলে আসবে। তাহলে k এর মান 6। এখানে কি চেয়েছে? k এর মান চেয়েছে। অতএব k এর মান 6। এটা হলো, দেখো k এর মান এসে যাচ্ছে এখানে 6। দেখো এর সাথে সাথেই আমাদের মডেল কোশ্চেন পেপার 15 কমপ্লিট হলো। যে কোনো প্রবলেম থাকলে, যে কোনো অঙ্ক অসুবিধা হলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আজকের মতো এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে মডেল কোশ্চেন পেপার 16 সলভ করবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।